এনসিপি কোথাও গেলে নাকি বাধা দেওয়া হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এমনকি মারধরও করা হচ্ছে। ওরা কারা? ওরা কি বাংলাদেশি? এত কলিজাগত থেকে হলো ওদের যে এনসিপি নেতাদের মারধর করবে কিংবা তাদেরকে হুমকি ধামকি দেবে? পেছনের রহস্যটা কি? কি বলতে চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? শেখ হাসিনা আজকে অসহায়, এখন তো প্রধানমন্ত্রী না, অসহায়। সে অসহায়ের পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য। শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন এবং শেখ হাসিনা বলে আসছেন যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত। সম্মানিত দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব দেশের একটা বিভিন্ন অবস্থার কারণ। তো বেশি দেরি না করে আজকের যে মূল ঘটনা ধারাবাহিকভাবে আমরা শুরু করে দিব, কিন্তু তার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন। চলুন ধারাবাহিকভাবে আমাদের স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের দুটো মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন। জেডাই খান পান্নাকে এই নিয়োগ দেওয়া হলো এমন একটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই দুটো মামলায় অভিযুক্ত বিভিন্ন সামরিক কর্মকর্তাদের পলাতক হিসেবে চিহ্নিত করে। আর অন্যদিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বরাবর বলে আসছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করেন। তার কারণ তারা একে রাজনৈতিক প্রতিশোধমূলক আদালত হিসেবে দেখেন, যেটা তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ হিসেবে। এবং শেখ হাসিনা বলে আসছেন যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত মাত্র। কাজে এই আদালতের আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো আগ্রহ বা কোনো উদ্যোগ এর আগে শেখ হাসিনা বা তার সাথে অভিযুক্ত তার দলীয় নেতৃবৃন্দের তরফে দেখা যায়নি। এবং শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, এমনকি যে মামলাটায় তার মৃত্যুদণ্ড হয়ে গেছে, সেই মামলার ক্ষেত্রেও বলে রেখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় যে তারা শুধুমাত্র তখনই আইনি প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়ার কথা ভাবছেন যখন আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেডাই খান পান্নাকে শেখ হাসিনার জন্য আইনি লড়াই চালাতে নিয়োজিত করলেন। এবং এই যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যে প্রথা, সে কারণেই যেই মামলাটায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেল সেখানেও নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন নামের একজন আইনজীবী। এবং এই মৃত্যুদণ্ড হলো যে মামলায়, সেই মামলাটির রায় হওয়ার আগেই বিচারকের সঙ্গে আদালতে কক্ষেই ওই শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর যে হাস্যরস শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা নিয়ে, সেই রেকর্ডিং, সেই ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে এই যে কতটা সাজানো একজন আইনজীবীকে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য নিয়োগ করা হয়েছে। এবং এমন একটা মানে আদালতে শুধুমাত্র একটা ফর্মালিটি রক্ষায়, মানে যেহেতু আইন বলে যে সকল অভিযুক্তরই আইনজীবী পেতে হবে, সেই ফর্মালিটিটুকু রক্ষায় যে একজনকে নিয়োগ করা হয়েছে যিনি নিজেই বিশ্বাস করেন না যে তার মানে তার যে মক্কেল, তার পক্ষে তার যুক্তি তুলে ধরা উচিত, একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, সে বিষয়ে একটা বড় ধরনের সমালোচনার সূচনা হয়। সেই সমালোচনা আরো তুঙ্গে ওঠে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে শেখ হাসিনা যে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পান নাই এই আদালতে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন। এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকেও যে কোনো নথিপত্র কিংবা কোনো পাল্টা সাক্ষ্য কিংবা সাক্ষী হাজির করার অনুমতি দেওয়া হয় নাই। তার ফলে যে বিচার কাজটা দুর্বল হয়ে পড়েছে এবং কোনোভাবেই একটা গ্রহণযোগ্য বিচার কাজ হিসেবে গ্রাহ্য করা যাচ্ছে না, সেই বিষয়গুলো তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরে। সম্ভবত এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এই যে একটা বিচারের নাটক সাজিয়ে শেখ হাসিনার পক্ষে একজন দুর্বল আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া, যিনি নিজেও ইসলামী ব্যাংকের আইনজীবী ছিলেন এবং তার যে রাজনৈতিক ওরিয়েন্টেশন, তার যে রাজনৈতিক পক্ষপাত, সেটা নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে গত কয় মাসে। এসব কারণেই সম্ভবত এবার জেডাই খান পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োজিত করলো শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে। কিন্তু মনে রাখবেন যে এই আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ম হচ্ছে যে রাষ্ট্র যদি পলাতক কোনো আসামির জন্য আইনজীবী নিয়োজিত করেন তাহলে সেই আইনজীবী নতুন কোনো নথিপত্র
সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেন না, তিনি কোনো সাক্ষীকে নিয়ে আসতে পারেন না, এমনকি আদালতের রায় হয়ে গেলে তিনি আপিলও করতে পারেন না। এমনকি মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে আমরা জানলাম যে ওই মামলায় শেখ হাসিনার জন্য নিয়োজিত আমির হোসেন, সেই আমির হোসেন এমনকি নাকি রায়ের কপিও তার হাতে দেওয়া হয় নাই, কারণ তিনি তার আপিল টাপিল কিচ্ছু করতে পারবেন না। কাজে তিনি বেরিয়ে এসে বললেন যে রায়ের কপি নাকি আসামি পক্ষের আইনজীবীকে দেওয়া যাবে না, কাজেই তিনি রায়ের কপিও পান নাই। এই পরিস্থিতিতে জেডাই খান পান্নার এই নিয়োগটির সাথে সাথে এটাও মনে করা প্রয়োজন যে এই জেডাই খান পান্না কে। জেডাই খান পান্না 2024-এর জুলাই আগস্ট থেকে নিজেকে আলোচনার কেন্দ্রে রেখেছেন বা তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন। জেডাই খান পান্না এই আগস্ট মাসে 2025-এর আগস্ট মাসে শেখ হাসিনার যেই মামলায় মৃত্যুদণ্ড হয়ে গেল, সেই মামলাটিতেও তাকে যাতে সরকার পক্ষ মানে রাষ্ট্রপক্ষ তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করেন, সেই আবেদনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছিলেন। আগস্ট মাসে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেডাই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেছিলেন আইনজীবী নাজনীন নাহার, এবং তিনি তখন বলেছিলেন যে জেডাই খান পান্না ইতোপূর্বে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন, কারণ এর আগে মানে এই আইন আদালতে আবেদন পাঠানোর আগে তিনি কিন্তু সংবাদ মাধ্যমে এসে প্রথমে ঘোষণা দেন যে সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান, এবং সেই ঘোষণাটি তিনি 2024-এর নভেম্বর মাসেই দিয়ে রেখেছিলেন। এবং তারপর 2024-এর নভেম্বরে সংবাদ মাধ্যমের সামনে এই ঘোষণা দেওয়ার পর 2025-এর আগস্টে তিনি একজন আইনজীবী পাঠিয়ে তার পক্ষে মানে তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই আবেদনটা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন তাকে বলেন যে এটার আর সময় নাই, কারণ তারা এরই মধ্যে ওই আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করে ফেলেছেন সেই জুন মাসে, এবং তারা বলেন যে জেডাই খান পান্না ট্রেন মিস করেছে, কাজেই ট্রেন মিস করার পর পরবর্তী মামলায় জেডাই খান পান্নাকে নিয়োজিত করা যায় কিনা তারা বিষয়টা দেখবেন। তখন জেডাই খান পান্নার পক্ষে যেই আইনজীবী আবেদন করেছিলেন সেই নাজনীন নাহার আদালতে বলেছিলেন যে যদি কোর্ট উনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য উনাকে যেন অ্যাসিস্ট করার অনুমতি দিয়ে দেওয়া হয়, সেই অনুরোধটাও ছিল। কিন্তু আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদনটাও তখন নাকচ করে দেয়। কারণ দেখুন, এই অ্যাসিস্ট করা টরার মতো আসলে সিরিয়াসলি বা গুরুতরভাবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কাজ করার সুযোগ আছে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি। কারণ যেটা বলছিলাম যে আইন অনুযায়ী এই রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব না, কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করা সম্ভব না। মানে রাষ্ট্রপক্ষ তাজুল ইসলামরা যে ধরনের নথিপত্রর ওপরে ভিত্তি করে মামলা পরিচালনা করবেন সেই নথিপত্রের ওপরেই তাকে কাজ করতে হবে। এবং জেডাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করবার মাধ্যমে শেখ হাসিনার বিচারের এই মামলাগুলোকে প্রশ্নমুক্ত করা যাবে কিনা সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি অপেক্ষা করতে হবে যে সত্যি জেডাই খান পান্না এতটা আগ্রহ প্রকাশ করে যে এই সিনিয়র লয়ার শেখ হাসিনার পক্ষে লড়তে এলেন, তিনি মনে করেন কিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষে তিনি যে মক্কেলের পক্ষে দাঁড়াতে যাচ্ছেন তার পক্ষে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ বা মানে আইনি লড়াই চালানোর যথেষ্ট সুযোগ তাকে দেওয়া হয় কিনা সেই বিষয়ে কি মন্তব্য করেন এই সিনিয়র মানবাধিকার কর্মী এবং আইনজীবী সেটা দেখবার জন্যও অপেক্ষা করতে হবে। এনসিপি কোথাও গেলে নাকি বাধা দেওয়া হচ্ছে, হুমকি থামকি দেওয়া হচ্ছে, এমনকি মারধরও করা হচ্ছে। কি এমন যুগ আসলো রে বাবা! জুলাইয়ের বিপ্লবীরা যদি আজকে এই ধরনের বাস্তবতায় পড়ে এবং এটা যদি তাদের মুখ থেকে আমাদের শুনতে হয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক ব্যাপার আর হতে পারে না। এরকম সাহস, এরকম স্পর্ধা বাংলাদেশে কাদের হলো? ওরা কারা? ওরা কি বাংলাদেশি? এত কলিজাগত থেকে হলো ওদের যে এনসিপি নেতাদের মারধর করবে কিংবা তাদেরকে হুমকি ধামকি দেবে? পেছনের রহস্যটা কি? তিনি বলছেন প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন এনসিপির প্রার্থীরা। অভিযোগ নাসিরউদ্দিনের। কি বলছেন ডিটেইলে তিনি? এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন, অভিযোগ তার। রাজধানীর শাহবাগে একটা অনুষ্ঠানে তিনি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। কি বললেন তিনি? এনসিপির সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি দেয়া হচ্ছে, এমনকি তাদের পরিবারের সদস্যদের মারধরের কথাও শোনা যাচ্ছে। কোথায় থেকে শুনছেন এটা? এটাই একটা প্রশ্ন। এনসিপির কোন নেতার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে? এটা কেন গণমাধ্যমে আসলো না? আর এ ধরনের ঘটনা ঘটানোর পরে আসমান কাঁপানো চিৎকার কেন হলো না? কেন কি বলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হলো না? কেন একটা মিছিল মিটিং হলো না? কেন একটা প্রতিবাদ কর্মসূচি হলো না? গতকালকেও আমরা দেখলাম যে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে রাজধানীতে বেশ ভালো একটা মিছিল করেছে। মিছিলে কত সদস্য ছিল সেটা ভিন্ন কথা,
এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল সরকারের ভাষ্য অনুযায়ী, সেহেতু রাজধানীতে তারা যদি একটা ঘটা করে ঘোষণা দিয়ে মিছিল করতে চায় তাহলে তো কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণ থাকারই কথা। তাদের মিছিলে কত ছিল সেটা তারাই ভালো জানেন, আপনারা যারা মিছিলের ভিডিও দেখেছেন কিংবা ছবি দেখেছেন তারাও ভালো জানেন, সেটা নিয়ে কথা বলতে চায় না। কিন্তু এই যে মারধরের ঘটনা ঘটলো গতকালকেও, এত বড় একটা মিছিল হলো, কয়েক লক্ষ মানুষের একটা মিছিল হলো, সেখান থেকেও একটা হুমকি দেওয়া হলো না, কিংবা সেখান থেকেও যমুনাতে যাওয়া হলো না যে আমাদের নেতাদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমাদের নেতাদের পরিবারের সদস্যদের ভোট চাইতে গেলে মারধর করছে, আর ইন্টারিম চুপচাপ করে দেখে মজা নিচ্ছে, এটা তো হতে পারে না। এই ব্যাপারের অবশ্যই প্রতিবাদ জানানো উচিত ছিল। নাকি গতকালকে মিছিলের পরে আজকে দিনের বেলা সকালবেলায় কোথাও এই ঘটনা ঘটেছে, সেটাও একটা রহস্যের ব্যাপার। এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেছেন একটি দল বলছে প্রশাসনে তাদের লোক থাকতে হবে। ভালো কথা। জামাতের চট্টগ্রামের এক নেতা, মানে চট্টগ্রাম অঞ্চলে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় এক নেতা এই কথা বলেছেন যে পুলিশকে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, অনেককেই আমাদের কথায় উঠতে হবে, পুরো প্রশাসনকে আমাদের পক্ষে আসতে হবে, এরকম কথা বলেছেন। এটা সত্য। প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনও সরানো হয়নি, তাদের সরানোর দাবি জানান তিনি। এখনও আওয়ামী লীগের ভূত, মানে এখনও প্রশাসনে আওয়ামী লীগ আছে। প্রশাসনে আওয়ামী লীগ আছে এটা যদি আপনি মনে করেন, তাহলে আওয়ামী লীগের 15.5 বছরে যারা নিয়োগ পেয়েছে তাদেরকেই তো আপনার আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করা উচিত। করছেন না কেন? সেটা তো করা উচিত আগে, কারণ ওইটা ইয়ে করে দেখেন, গবেষণা করে দেখেন যে 15.5 বছরে কোন সেক্টরে, এমনকি বেসরকারি সেক্টরে হলেও যে সেক্টরে চাকরি পেয়েছে একেবারে চোখ বন্ধ করে, এমনকি ইসলামী ব্যাংকেও যারা 15.5 বছরে চাকরি পেয়েছে তাদেরকেও আওয়ামী লীগ বলে বের করে দেন, তাদেরকে চাকরিচ্যুত করে দেন, তাহলে তো লেটা চুকে যায়। তাদেরকে চাকরিচ্যুত করে নতুন নিয়োগ দেন, এবং সেই নিয়োগের সার্টিফিকেট, এর আগে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যেমন কমান্ডাররা দিতেন, কমান্ডাররা সই করলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাওয়া যেত, কমান্ডারের সই করা নিয়ে এসে সরকারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হতো। এখন আপনাদের সই করা কাগজ নিয়ে গিয়ে সরকারের কাছ থেকে চাকরি নেবে, এরকম একটা ব্যবস্থা তৈরি করে দেন, তাহলেই তো হয়ে গেল। বারবার যে কোনো ইস্যুতে এখানে আওয়ামী লীগ, ওখানে আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগ, এই কথাগুলো বলে তো লাভ নেই। কারণ আপনি একটা দেশের পুরো সরকারি প্রশাসন থেকে আওয়ামী লীগ দূর করতে পারবেন না, বিএনপি দূর করতে পারবেন না, জামাত দূর করতে পারবেন না, এটা পারবেন না। কারণ গত 54 বছরে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে তাদের লোকজন বিভিন্নভাবে ঢুকেছে, এটাই তো বাস্তবতা। যদি প্রশাসনে বিএনপি এবং জামাতের লোকজন না থাকে, মানে না থাকতো, তাহলে এই যে মানে গত সরকার পতনের পরে গত 15 মাসে এই যে এত পরিবর্তন হলো, এতজনকে বাদ দিয়ে নতুন যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, বিভিন্ন জায়গায় অভিযোগ করা হচ্ছিল যে যাদেরকে ওএসডি করে রাখা হচ্ছিল, প্রমোশন দেওয়া হয়নি, তারা তো বিএনপি জামাতেরই লোক, এটা প্রমাণিত। যাদেরকে প্রমোশন দেওয়া হয়নি, যাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল, তো তাদেরকেই তো এনে বসানো হয়েছে। তো তাহলে তাদের মধ্যেও কি আওয়ামী লীগ আপনি দেখছেন? যদি তাদের মধ্যেও আওয়ামী লীগ দেখেন, তাহলে তো আপনার বাংলাদেশের সবাইকে, মানে সরকারি চাকরি করে সবাইকেই আপনাকে আওয়ামী লীগ হিসেবে সরকারি চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে। তাই কি করবেন? মানে পুলিশ থেকে সব আপনি বাদ দিয়ে দেবেন, আওয়ামী লীগের আমলে যারা নিয়োগ পেয়েছে সবাইকে বাদ দিয়ে দেবেন। এখন যে পুলিশের কয়েক হাজার সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে, আনসারে হাজার নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো কি সব মানে পরবর্তীতে এনসিপি হিসেবে ট্রিট করে পরবর্তী কোনো সরকার তাদেরকে বাদ দিয়ে দেবে? সেরকমটাই হবে, সেরকমটাই চান আপনারা? এই ধারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এরকমটাই চান? আমার মনে হয় যে মানে রাজনীতির জায়গা, নিজেদের রাজনৈতিক দলের কর্মকাণ্ড যখন থাকে না, মানে নিজেদের যখন এজেন্ডা থাকে না, তখন নানাভাবে বারবার ওই ফ্যাসিস্ট, আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগ, ওখানে আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগের ভয়, ওখানে আওয়ামী লীগের ভয়, এই ব্যাপারগুলোতে বারবার তেনা পেঁচাতে হয়, বারবার এই ব্যাপারগুলোতে কথা বলতে হয়। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে গুম খুনের অভিযোগ রয়েছে, সেরকম 2টি মামলায় তাকে শেখ হাসিনা আইনজীবী নিযুক্ত করা হয়েছে। আমি অ্যাডভোকেট জেদ খান পান্না আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি যে ট্রাইব্যুনালের শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত হলেন, এটা কি রাষ্ট্র বা ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে, নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন করেছেন বিধায় তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে? আবেদন, এটা বলতে পারেন যে মৌখিক আবেদন করেছি, তারা গ্রহণ করেছে। মৌখিকভাবে আমি আবেদন জানিয়েছি, আমার যে আকুতি ভেতরে সেটা আমি প্রকাশ করেছি যে আমি তাকে ডিফেন্ড করতে চাই। আচ্ছা, সেই জায়গা থেকে এটা ট্রাইব্যুনাল অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আপনি সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছেন, মানবাধিকারের পক্ষে লড়াই করেছেন, আপনি মানবাধিকার সংগঠন বা আইনি সালিসি সংগঠন, আমি যদি বলি এটা একটা মানবাধিকারের বিষয়। আচ্ছা, শেখ হাসিনা আজকে অসহায়, এখন তো প্রধানমন্ত্রী না, অসহায়। সে অসহায়ের পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য। এবং আচ্ছা, একই সাথে আমি তো তার সে যদি অন্যায় করে, আমি তো সে অন্যায় থেকে তাকে মুক্ত করতে পারবো না, কিন্তু সে যাতে আইনি সহায়তা পায়, আইনি সহায়তা থেকে কোনো রকমের অবহেলিত না হয়, নিবৃত না হয়, সেই জন্য তার পাশে দাঁড়িয়েছি যখন কেউ দাঁড়াতে সাহস পায়নি। আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। এবং এই মামলা দুটো কি আমরা কি একটু জানতে পারি? আপনি মানে এই মামলার অভিযোগপত্র আমি এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, এগুলো হয়তো দিবে আগামী 3 তারিখ বা 7 তারিখ,
তারিখ আছে, 27 তারিখ তারিখ আছে, 28 তারিখ 8 তারিখের তারিখ আছে, তখন হয়তো দিবে, তখন হয়তো পাবো। 5 তারিখ যখন সেনাপতি আমাদের ওয়াকরুজ্জামান উনি যখন বললেন যে নিশ্চিত থাকেন যে আমার উপরে নির্ভর করেন, আমি অলরেডি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং মামুনুল হক তাদেরকে জানিয়েছে, দুজনের নাম কিন্তু বলেছে। আমি বোধহয় 10 মিনিট 5 থেকে 10 মিনিট সময় নিয়েছি। আমি আমার ফেসবুক লাইভে গিয়ে বললাম যে আর্মি চিফ হিসাবে আপনি বেআইনি ঘোষিত একটা সংগঠনের প্রধানের সাথে বসতে পারেন না, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। ওইখানে ওইটা শেষ। পরবর্তীতে যখন ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে না, ভয়েস অফ আমেরিকাতে গিয়ে যে 32-এর ইটা কি, তো প্রশ্নকর্তাকে অ্যাঙ্করকে বললেন যে 32, আপনি কি 24-এর এই ছাত্রদের গণ অভ্যুত্থান দেখেন না? সব তো তারা রিসেট বাটন চাইতে দিচ্ছে, অতীত সব 71 থেকে 32 এটা রিসেট বাটন চাইতে দিচ্ছে। আমিও আর এটাই করলাম, আমি বললাম যে ডক্টর ইউনুস, দিস ইজ বাংলাদেশ, এটা আমরা ক্রিয়েট করছি, উই ক্রিয়েটেড ইন এক্সচেঞ্জ অফ 33 মিলিয়ন পিপল, দ্য লাইভস অফ দ্য 3 মিলিয়ন পিপল। সো এইখানে তুমি যদি রিসেট বাটন চাপো, আমি ফ্লাশ বাটন চাপলাম, তোমাকে ওয়াশ আউট করে দিলাম। এখানে কন্ট্রাডিকশন। আমি তো 71-এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, আন্ডার নো সার্কামস্টেন্স। আমার লাইফ যেতে পারে, 71-এর সাথে তো কোনো কম্প্রোমাইজ নাই, প্রশ্ন ওঠে না। এক্স্যাক্টলি, এটার সাথে তো কোনো প্রশ্ন নাই। এবং কত বড় অডাসিটি আমাদের এই কথা বলার জন্য। যেমন তোমাদের গ্রেপ্তার করলো 28শে আগস্ট, কি কারণে, কি ছিল এজেন্ডা? 71-এর মহান মুক্তিযুদ্ধের ধারণাকে ধারণ করা, আমাদের মহান মুক্তিযুদ্ধ সংবিধান, 72-এর সংবিধান। হ্যাঁ, সেখানে যারা অ্যাটাক করলো, মব ক্রিয়েট করলো, তাদের কাউকে গ্রেপ্তার করলো না। গ্রেপ্তার করলো কাদের? যারা অতিথি, যারা শ্রোতা, যারা বক্তা, যারা আলোচনা করবে। তারা কি ষড়যন্ত্র করতে পারে প্রকাশ্যে? এখানে তো এই যে স্টেট মেকানিজম, স্টেট মেকানিজমই তো হলো তাদের হাতে। তা নাহলে পরে আজমি, সেই সোকল্ড ব্রিগেডিয়ার আজমি, সে বলতে পারে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আর অডাসিটি হি হ্যাভ, কোত্থেকে পায় এই অডাসিটি? তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না, এটা তো সেডিশনের কেস। সেগুলো কেন হয় না? কেন তাদের চোখে পড়ে না? তাদের চোখে কি ধুলি পড়েছে পলুর বলদের মতো? আমি যেটা পান্না, আমি শেখ হাসিনা প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আছে, সেটা আমি আপনাকে করবো। মঞ্চ 71-এর প্রসঙ্গটি যদি যখন নিয়ে এলেনি এবং আমাদেরকে আটকের বিষয়টি যখন আলোচনা প্রসঙ্গে চলে এলো, সেই জায়গা থেকে একটি প্রশ্ন একটু মানে উত্তরটি ক্লারিফাই করতে চাই অডিয়েন্সের কাছে। অনেকেই এমন একটি অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করেন যে সেই অনুষ্ঠানে আপনি কেন উপস্থিত হলেন না, মানে অনুষ্ঠান যখন চলছিল সেই সময়। এবং আমি একটু বলি, অনুষ্ঠানটি বড়জোর 20 মিনিট কন্টিনিউ করা গিয়েছিল। 10:15 শুরু হলো, মোটামুটি 10:40-45 মধ্যে বক্স ক্রিয়েট করা হলো। সেই সময়ের মধ্যে আপনি আসেননি, আমি শুধু এটুকু জানি। দর্শকের প্রশ্ন, দর্শক বলছি, যারা এই খবরটি যখন খুব আগ্রহ সহকারে অনলাইন পোর্টালে পড়লো বা প্রিন্ট ভার্সনে পড়লো বা শুনলো, তখন অনেকের প্রশ্ন, কেন অ্যাডভোকেট জেরাই খান পান্না নিজের প্রোগ্রামে নিজে এলেন না? এই বিষয়ে আপনি হয়তো কোথাও কথা বলেছেন, তারপরে কি এই অনুষ্ঠানে একটু ছোট করে বলবেন যে আসলে বিষয়টা ছোট করে বলতে পারি যে আমি কিন্তু ছিলাম, আমার ফুল ফ্যামিলি সহ 3 জন, আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, 3 জন অসুস্থ ছিলাম। আর আমি দীর্ঘ 1 বছরও না তার বেশি সময় ধরে কিন্তু হাঁটতে পারি না, হাঁটতে অসুবিধা হয়। এবং এখন আমার একটু করলে পরে সেখানে আমার হুইল চেয়ারে মুভ করতাম। তো সেই ক্ষেত্রেটা এটা, আমি সেদিন যেতে যেতে বসুন্ধরার জ্যামে পড়ছি। হসপিটাল থেকে কিন্তু আমি রওনা দিচ্ছি, দিয়ে আমি ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটির দরজায় দাঁড়াবার পরই দেখলাম যে আমার গাড়ির পেছনে কারা যেন লাঠি দিয়ে বাড়ি দিল এবং আমার পেছনের গ্লাসটাও ভেঙে গেল, ফেটে গেছে। তা আমি একটু রাগ হয়ে গেলাম, আমি মনে করছি যে এটা বোধহয় এই রাস্তার কিছু উশৃঙ্খল ওই ড্রাগ এডিক্টেড লোকজন আছে, তারা বোধহয়। আমি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছি বলি আমার ড্রাইভার বুদ্ধিমানের মতো গাড়িটা টান দিয়ে চলে আসছে। স্যার, এদের যা মনে করছেন তা না, ওদের সামথিং ইজ রং। তো এর মধ্যেই ভেতর থেকে একটা কল আসলো, কি যে স্যার আপনি ঢুকবেন না, একটা লয়ার ফোন করলো, এইখানে সমন্বয় একটা গন্ডগোল করতে হচ্ছে। তো এইটা শোনার পরে সে বললো যে স্যার আপনি বাসায় যান, আপনাকে পাইলে পরে কিন্তু জানে মারি ফেলাবে। বললাম যে না, বাসায় তো আমি যাবোই না। আমি ওরে বললাম যে আমি কিন্তু সুপ্রিম কোর্টে আমার চেম্বারে আছি, ওইখানে বসে আমি ভিডিও সবই দেখতে পেলাম, এবং যে ভিডিওগুলো আপনি দেখতে পান এটা আমার আপলোড করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কেন আমি দেরিতে যাওয়ায় বা ক্ষতিটা হয়েছে কি, আমি অ্যারেস্ট হই না, এই তো
আমি তো বাধা দিতে পারতাম না। ইটস প্রি প্ল্যান, তাদের অর্গানাইজড। আপনি এখনো সেই ছবিগুলো যদি দেখেন, তারা বলতেছে, এক টুপি পরা এক লোক তাকে জিজ্ঞেস করে যে আপনি কে? কয় যে আমি জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা অ্যারেস্ট করতেছে কাকে? লতিফ সিদ্দিকীকে। অ্যারেস্ট করতেছে কাকে? সব 70 বছর ঊর্ধ্বে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের। অ্যারেস্ট করতেছে কাকে? মঞ্জুরুল আলম পান্নাকে। অ্যারেস্ট করতেছে কাকে? ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনকে। অ্যারেস্ট করতেছে কাকে? ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের আইনের ছাত্র এবং ডাকসু সদস্য ছিল আনিসুর রহমান, এটি মানুসুর রহমান বুলবুলকে। এরকম অনেক অসংখ্য, সবাই কিন্তু 70 ঊর্ধ্বে বয়স, এক্সেপ্ট 3 or 4 পিপল। তো সম্মানিত দর্শক, আজকেকার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি নিউজ দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধারাবাহিকভাবে আমরা আবারও ফিরে আসবো আমাদের নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।